Hello, everyone. Uh, Welcome to our crash course demo class. সবাই আমাকে শুনতে পাচ্ছেন? Just give me a confirmation that you guys can listen to me. শুনতে পাচ্ছি? Yes, we are hearing you. All right, but I can't actually hear you guys. Probably there are some technical issues ongoing. কথা বলতে বলুন তো রাতে। So, okay, I would request you to just give me another confirmation that you guys can listen to me and I can actually hear you. Can anybody speak a bit? Yes, হ্যাঁ শুনতে পাচ্ছি। Okay. It's Saif Muzumdar again. Saif Muzumdar, how many times you Okay. are going to complete the course?
I believe you have already completed the course, right? Yes, I've completed already. Okay. So are you looking for anything else that you are left off? Okay, just give me another confirmation. আপনারা এই আমার যে ডিসপ্লেটা আছে এখানে ডিসপ্লেটা কি দেখতে পাচ্ছেন? আমাদের এখানে Yes, যে কন্টেন্টটা শো করা এটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি ভিজিবল? visible. Okay. Okay, so so let me just start with the introduction first. This is a crash course demo class, and আমাদের এই ক্লাসটার পারপাস থাকে হচ্ছে just to get yourself some idea যে what type of content we teach here, and in our courses what type of facilities you are going to be getting throughout the course. So এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে বলা হয় আমাদের যে ক্লাসটা আছে এখানে। তো আমি আমাদের ক্লাসে আজকে একটু নট ইন এ ট্র্যাডিশনাল ওয়ে, যেভাবে আমি দেখাই আর কি, আজকে একটু অন্যভাবে দেখাবো আপনাদেরকে। সেটাতে আপনারা যারা এখানে এসেছেন, আমাদের যদি মানে যে পোস্টারটা ছিল, মেবি যে পোস্টারটা আপনারা দেখে এখানে এসেছেন, সে পোস্টারটা যদি দেখতে মানে পোস্টারের কথা যদি মনে থাকে তাহলে দেখবেন যে ওইখানে কাইন্ড অফ রিডিংটা একটু হাইলাইটেড ছিল, যে আপনি কোনো একটা টিপস অ্যান্ড কোনো একটা ট্রিক্স আপনি হয়তো বা এই ক্লাসে আসলে জানতে পারবেন। তো সেরকমই একটা ক্লাসই হচ্ছে আজকে হবে, হ্যাঁ। ওকে, তো সো স্টার্টিং উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য কোর্স বেসিক্যালি। তো আমাদের যে কোর্সটা সেটা ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সে আপনাকে 1 মান্থে আমরা 6.5 to 7 ক্যাপেবল অফ করে দিব, যারা আসলে 5.5 এ স্টাক হয়ে আছেন। আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা আসলে 5 বা 5.5 এ স্টাক হয়ে আছেন, অনেকে আছে কেউ 6 এ স্টাক হয়ে আছেন, তার 6.5 এর বেশি উঠতেছে না। আর রাইট নাও যারা এখন বর্তমানে দ্য ভিসা রেশিও অ্যান্ড এভরিথিং ওয়াজ গোয়িং অন বেসিক্যালি, সেটা হচ্ছে আমাদের এখন আর আগের মতো ইয়ে নেই, মানে ভিসা রেশিওটা এখন আগের মতো অত ভালো নেই। এখন যাদের আইএলস স্কোর ভালো না তাদের ভিসা রিজেকশনের চান্স অনেক বেশি এখন বর্তমানে। আপনারা যদি কারেন্টলি একটু নিউজ দেখেন, অল অ্যাক্রস কান্ট্রিজ, যেসব কান্ট্রিজে মেইনলি আসলে স্টুডেন্টরা অ্যাপ্লাই করে, তো এইসব কান্ট্রিজগুলোর সিচুয়েশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে এই এটা কমে গেছে, ভিসা রেশিওটা কমে গেছে। এর প্রধান কারণই হচ্ছে আগে নর্মাল যে 5.5 6-এ যে ভিসাটা সিকিউর হইতো, এখন আর এই রেশিওতে ভিসা সিকিউর হচ্ছে না। এটা নর্মালি দুইটা কারণে হয়। সেটা হচ্ছে যে ভিসা অফিসার আছে, উনি মনে করে যে এই স্টুডেন্টের টেন্ডেন্সি আসলে পড়ালেখা করা না, এর টেন্ডেন্সি হচ্ছে কোনো রকমে স্কোরটা তুলে ওইখানে যাওয়া, তারপরে কোনো একটা কাজে টাজে ঢুকে ওইখানে কাজ করা। ও আসলে ওর পড়ালেখাটা কন্টিনিউ করবে না, কারণ যে পড়ালেখা যদি কন্টিনিউ করেন আপনি, তাহলে তার মেইন সার্টিফিকেটটা হচ্ছে যে আপনি আসলে পড়ালেখার জন্য যাচ্ছেন এবং আপনার একটা ভালো স্কোর আছে, আইএলটিএস স্কোর আছে। তার মানে ওরা ধরে নিবে যে হ্যাঁ আপনি পড়ালেখায় ভালো, আপনি মেবি পড়ালেখা করতেই যাচ্ছেন। তো এই কারণেই আইএলটিএস স্কোরটা, একটা ভালো স্কোর ইজ ভেরি নেসেসারি রাইট নাও। তো এই কারণেই আপনারা যারা কোনো একটা সিলেক্টেড একটা ব্যান্ডে আটকে আছেন, এর উপরে যেতে পারতেছেন না, সেটা আসলে কিভাবে কেন পারতেছেন না সেটারই বেসিক্যালি একটা ডেমনস্ট্রেশন আমরা আজকে দিব। অ্যাট দ্য সেম টাইম আমাদের এই কোর্স করলে ইজ ইট পসিবল টু গেট এ 6.5 7 7.5 অর ইভেন 8 8.5, এটা কি পাওয়া পসিবল কিনা এটারই একটা ডেমনস্ট্রেশন হচ্ছে আমরা আজকে দিব। তো এখানে যারা আছেন এখানে উপস্থিত, how many of you are stuck in 5.5 6 or 6.5? এখানে এই রেঞ্জে কে কে স্টাক হয়ে আছেন? টেস্ট তো এখনো দেই নাই, বাট মক টেস্ট যতবার দেই 5.5 স্টার্ট পেয়ে থাকি। Is it on your all modules, যেটা আপনার সকল মডিউলেই আছে এটা, নাকি আপনার কোনো স্পেসিফিক মডিউলে আপনি স্টাক হয়ে আছেন এরকম? সকল মডিউলে বেশিরভাগ লিস্ট অফ হেডিংটা প্রবলেম হয় রিডিং এ। ওকে, রিডিং এ লিস্ট অফ হেডিং এ প্রবলেম হয়, ওকে। আর কারোর? সামারি কমপ্লিশন খুব কঠিন। সামারি কমপ্লিশন,
সামারি কমপ্লিশন কিন্তু দুই ধরনের হয়। সামারি কমপ্লিশন কি লিস্ট অফ ফ্রেজেস দিয়ে যেটা, সেটা নাকি লিস্ট শুধু অফ সামারি? ফ্রেজেস দিয়ে যেটা, লিস্ট অফ ফ্রেজেস দিয়ে যেটা। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আর কেউ? আসসালামু আলাইকুম। সরি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া, আমি হচ্ছে যদি টাইম ম্যানেজমেন্ট না করি, লাইক টাইম হচ্ছে 1 আওয়ার ক্লাস হয়ে যায়, তখন আমার দেখা যায় যে সিক্স সিক্স আসে। আর যদি টাইম ম্যানেজমেন্ট ম্যানেজ করি, লাইক 1 আওয়ার মধ্যে কমপ্লিট করি, তাহলে আমার 5.5 এর উপরে উঠেই না, মানে দুনিয়ায় ওলট পালট হয়ে যাবে, 5.5 এর উপরে উঠবে না 1 আওয়ারে। ও, 5.5 এর উপরে ওঠা আর কি পসিবল হচ্ছে না আপনার জন্য, তাই তো? জি ভাইয়া। ওকে। সো এখানে আমি যদি একটু মানে সবার প্রবলেমে সামারি করি, সেটা হচ্ছে প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং। এখানে যারা যারা বললেন আপনারা, তো একটু বলতে পারবেন যে আসলে আপনাদের যদি সকল প্রবলেমের ওই একটাই প্রবলেম যদি আমরা বুঝি, সেটা হচ্ছে প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং, এটাতেই তো মেইন প্রবলেম, তাই তো আপনাদের সবার, নাকি না এছাড়া আর অন্য কোনো প্রবলেম আছে? সব প্রবলেমের যদি গোড়া বলি, গোড়াটা তো প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং, তাই তো? যে আপনি প্যাসেজটা পড়ে বুঝতে পারেন না, বুঝতে পারলে তো আপনার সব সেগমেন্টে আপনি করতে পারতেন, তাই না? প্যাসেজটা তো অনেক বড় থাকে, ওটা আসলে পড়াটা টাফ হয়ে যায়। জিসটা পড়াটাই হচ্ছে মেইন কথা, সেটাই আসলে শিখতে চাই। ওকে। তো আমি আজকে আমাদের যে ক্লাসের যে আমি যেটা আপনাদেরকে দেখাবো আর কি বেসিক্যালি, সেটা হচ্ছে আহ দেখেন, আমি যদি হয়তোবা মনে করেন আমি আগে থেকে কোনো একটা লিস্ট অফ হেডিং আমি আগে থেকে পড়ে আসছি, ঠিক আছে? জাস্ট গিভ মি মানে একটা সিম্পল স্টোরি দেখেন। মনে করেন আমি লিস্ট অফ হেডিং কোনো একটা জায়গা থেকে আমি পড়ে আসছি আজকে আপনাদের পড়াবো বলে। তো এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে ওই লিস্ট অফ হেডিংটা আমি যেভাবে ক্যালকুলেট করে আসছি, যে এখানে এখানে অ্যান্সার আছে, এটা তো আমি জানি। তো এটা অনুযায়ী আমি আপনাকে বলে দিলাম যে ভাইয়া এরকম জিনিস থাকলে আপনি এক্স্যাক্টলি এখানে যে অ্যান্সার পাবেন। এটা হচ্ছে আপনার ওই একটা মাত্র লিস্ট অফ হেডিং এর প্রবলেম হয়তো বা সলভ করে দিতে পারবে। বাট হোয়াট অ্যাবাউট মানে যখন আপনি আরো 100 রকমের লিস্ট অফ হেডিং করতে যাবেন, ওই একটা পার্টিকুলার মডিউল ধরে কি যাওয়া পসিবল? বা একটা পার্টিকুলার একটা লিস্ট অফ হেডিং এর যদি টেকনিক্স আপনি ফলো করে যান, তাহলে তো হবে না। তো আমরা যখন আপনাকে বলি যে হ্যাঁ আপনার স্কোরটা আমরা বৃদ্ধি করে দিব, মানে 6.5 করে দিব, 7 করে দিব, বা 7.5 করে দিব, তখন হোয়াট উই অ্যাকচুয়ালি মিন, আমরা মিন করি হচ্ছে প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিংটা। মানে আমি যদি দেখেন আপনার এই আপনার সকল প্রবলেমের যে গোড়া, সেই গোড়াটা হচ্ছে প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং। আপনার এই প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমি ঠিক করে দিতে পারি, তাহলে কিন্তু আপনার মানে আমার মনে হয় না যে আপনার কোনো ধরনের কোনো সেগমেন্টেই আপনার প্রবলেম হবে। এখন এই প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করতে গেলে আপনার বেসিক্যালি কয়েকটা জিনিস হচ্ছে আপনার সর্ট আউট করা লাগবে। এই কয়েকটা জিনিস সর্ট আউট করার ভিতরে অন্যতম যেটা, সেটা হচ্ছে যে আপনাকে প্যাসেজটা, যখন আপনি প্যাসেজটা প্যাসেজটা পড়বেন, মনে করেন প্যাসেজে 10,000 ওয়ার্ড আছে, একটা প্যাসেজে 10,000 ওয়ার্ড আছে। এখন এটা কি আসলে হিউম্যানলি পসিবল যে 10,000 ওয়ার্ড এখানে জানা? এখানে আমরা যারা আছি তারা কিন্তু 10,000 ওয়ার্ড থাকলে দেখা যাচ্ছে 2,000 ওয়ার্ড, 2,000 অনেকের আছে 500 ওয়ার্ড জানা, 500 ওয়ার্ড জানা, 500 ওয়ার্ডের বেশি হয়তো বা তার জানা নেই। তো আমি যে স্ট্র্যাটেজি বা আমি যেভাবে আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে কিভাবে এই অল্পতম নলেজ, এই 500, 1,000, 2,000 এই ভোকাবুলারি দ্বারা কিভাবে একটা 10,000 ভোকাবুলারির প্যাসেজ কমপ্লিট করা যায়। এটা কিভাবে পসিবল, এটা কি আদতেও পসিবল? এবং এই যে যে টেকনিক্সটা আমি দেখাবো এবং এই যে যেভাবে আমি এটা করব, সেটা হচ্ছে বেসিক্যালি আপনার যত প্রকারের সেগমেন্ট আছে, আপনি সেটা লিস্ট অফ রিসার্চার করেন, সেন্টেন্স ইনফরমেশন ম্যাচিং করেন, লিস্ট অফ হেডিং করেন, সেন্টেন্স এন্ডিং ম্যাচিং করেন, বা সামারি কমপ্লিশন উইথ লিস্ট অফ ফ্রেজেস করেন, লিস্ট অফ ওয়ার্ডস করেন, আপনি যাই করেন না কেন, আপনার সকল ধরনের সেগমেন্টের আসান হয়ে দাঁড়াবে হচ্ছে এটা। ওকে। এবং এখানে অলওয়েজ আমরা যেটা শেখাই সেটা হচ্ছে প্যাসেজ কমপ্লিশনের ইম্পর্টেন্ট টেকনিক বা ইম্পর্টেন্ট বিষয়টাই হচ্ছে আপনার এখানে প্যাসেজটাকে আগে ভালোভাবে বুঝতে হবে। তো প্যাসেজ বুঝতে গেলে, প্যাসেজ তো অনেক বড় প্যাসেজ, এখানে যে অনেকেই অলরেডি বলেছেন যে প্যাসেজ তো ভাই অনেক বড় প্যাসেজ। এই প্যাসেজটা দেখা যাচ্ছে যদি আমরা খাতায় লিখি, তাহলে দেখা যাচ্ছে একটা প্যাসেজ হবে 5 পেজ, 6 পেজ, 7 পেজ, আমাদের হাত দিয়ে যদি লিখি এত বড় প্যাসেজ।
তো এত বড় প্যাসেজ আসলে কিভাবে অল্প ইনফরমেশন পড়ে, অল্প একটু ইনফরমেশন পড়ে কিভাবে বাদবাকি ইনফরমেশন যা যা আছে সেটা গেস করা যায়। মানে আমাদের টার্গেটটা কি? কারণ আপনাকে আলটিমেটলি আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে কোথায় ইনফরমেশন থাকতে পারে এই প্রেডিকশনটা কিন্তু আপনার করতে হবে। আপনি যদি এই প্রেডিকশনটা না করতে পারেন যে কোথায় ইনফরমেশন থাকতে পারে, যেমন আপনি মনে করেন সলিউশন খুঁজতেছেন, ঠিক আছে, লেটস গিভ ইউ অ্যান এক্সাম্পল। আপনি কোন একটা জিনিসের সলিউশন খুঁজতেছেন, এখন আপনি যদি ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে এসে সলিউশন খুঁজেন তাহলে কি আপনি সলিউশন পাবেন? এখানে যারা যারা আছেন একটু বলেন তো, ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে কি কেউ সলিউশন দিবে? না, পসিবল না। পসিবল না। তাহলে আপনাকে কি খুঁজতে হবে? সলিউশনটা একটু মিডিল ফেস এর পরে যে খুঁজতে হবে। তারপরে আপনি দেখা যাচ্ছে আপনার যে টাইটেল দিছে এই টাইটেলের যে মানে যে বস্তুটার নাম দিছে টাইটেল, বা আপনার যে টপিকের উপরে আপনার প্যাসেজটা দেওয়া হয়েছে এই প্যাসেজ সম্পর্কে আপনাকে এক্সপ্লানেশন চাচ্ছে। তাহলে এই প্যাসেজের এক্সপ্লানেশন যেটা সেটা কি ভূমিকাতে দেওয়া থাকবে? ওই টপিকের যে এক্সপ্লানেশন, ওই টপিকের ব্রড এক্সপ্লানেশন, এটা কি কখনো ভূমিকাতে দেওয়া থাকবে বলেন? না ভাই, কারণ এন্ড অফ দ্য পয়েন্ট। এটা হচ্ছে কি, আপনার একটু যখন ভিতরের দিক যাবেন তখন হচ্ছে এক্সপ্লেনেশন গুলো দেওয়া থাকবে। তো এটা আমরা গেস করতে পারি। আমরা কি করতে পারি? আমাদের গেস করা পসিবল যে কোন ইনফরমেশন কোথায় থাকবে। তো আমরা আজকে ওই একটা প্যাসেজ, হ্যাঁ, এটা করার মাধ্যমে, হ্যাঁ, ওকে সরি। ওকে সো সো এখানে আপনাদের যে ক্যামব্রিজের যে লেটেস্ট প্যাসেজটা আছে, আপনারা জানেন যে ক্যামব্রিজ 20 রিডিং টেস্ট 4, এই প্যাসেজটা হয়তো বা আপনারা অনেকে দেখেছেন এবং এটাই হচ্ছে আপনাদের সব থেকে লেটেস্ট প্যাসেজ। আমরা যদি ক্যামব্রিজের সব থেকে লেটেস্ট প্যাসেজ বলি তো সব থেকে লেটেস্ট প্যাসেজ হচ্ছে এটা। তো আজকে একটা নতুন ইনফরমেশন শিখে রাখেন, সেটা হচ্ছে আপনার আপনার যে ইয়ে আছে, আপনার যে আইএলস রিডিং আছে, যেটা পার্ট 3 প্যাসেজ, এই পার্ট 3 প্যাসেজের নাম কি বলেন তো? এই পার্ট 3 যে প্যাসেজটা থাকে এটা কোন ধরনের প্যাসেজ, কে বলতে পারবেন? পার্ট 3 প্যাসেজটা এটা কোন কি ধরনের রিসার্চ প্যাসেজ? টপিক, রিসার্চ রিসার্চ টাইপ আর্টিকেল? হ্যাঁ, এটা হচ্ছে সাইন্টিফিক রিসার্চ টাইপ অফ প্যাসেজ, মানে যে রিসার্চ হবে এটা বিজ্ঞানের ছোঁয়া থাকে আর কি বেসিক্যালি। তো সাইন্টিফিক রিসার্চ টাইপ অফ প্যাসেজ, এবারে এখানে রিসার্চ আর্টিকেল আছে সেখান থেকে নেওয়া হয়, রিসার্চারদের বিভিন্ন রিসার্চ বিভিন্ন বইয়ে পাবলিশড হয়েছে সেখান থেকে নেওয়া হয়, বিভিন্ন ধরনের রিসার্চের টপিকগুলো নেওয়া হয়। তো রিসার্চ টপিকগুলো সাধারণত আমরা যদি ওদের লেখার স্ট্রাকচারটা বুঝি, মানে ওরা আসলে কিভাবে লেখে এর কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে। মানে যারা রিসার্চ পেপার লিখে তাদের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে এবং এটা মানে এর ব্যত্যয় তারা কখনোই ঘটাইতে পারবে না। এই নির্দিষ্ট স্ট্রাকচারের বাইরে তারা কখনোই যাইতে পারবে না। তো এর স্ট্রাকচারটা হচ্ছে, আপনাকে যদি আমি একটু দেখাই, সেটা হচ্ছে, ওকে, আপনারা আইএলস রাইটিং টাস্ক 2টা সম্পর্কে জানেন? আইএলস রাইটিং টাস্ক 2টাতে কি কি আছে? জি ভাই, কিছুটা ধারণা আছে। আইএলস রাইটিং টাস্ক 2তে কি আছে বলেন তো? টাস্ক টুতে তো কয়েক টাইপস কোশ্চেন থাকে। না মানে টাস্ক ওপিনিয়ন। 2 এর স্ট্রাকচারটা যদি আমরা একটু বলি, টাস্ক 2 এর জি জি জি, স্ট্রাকচারটা। একটা ইন্ট্রোডাকশন যেখানে থিসিস স্টেটমেন্ট থাকবে, দেন হচ্ছে ফার্স্ট বডি প্যারা, সেকেন্ড বডি প্যারা। ওকে, আপনার একটা ইন্ট্রোডাকশন থাকবে, হ্যাঁ, আপনার একটা ইন্ট্রোডাকশন থাকবে, আর এরপরে থাকবে হচ্ছে আপনার এখানে ইন্ট্রোডাকশনের পরে যেটা থাকবে সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ। তো ইন্ট্রোডাকশনে যেটা আমরা এখানে যে ইন্ট্রোডাকশনটা দেখছেন, ইন্ট্রোডাকশন মানে কি? ইন্ট্রোডাকশন মানে হচ্ছে আপনার যে টপিক, আপনি যে টপিকটা লিখতে যাচ্ছেন সেটাকেই হচ্ছে বেসিক্যালি আপনাকে ইন্ট্রোডাকশনে মানে পরিচয় করা দিতে হবে, এছাড়া তো আর কিছু না। আর আপনাকে যে কোশ্চেনটা দেওয়া থাকে ওইখানে যে ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, এরকম থাকে না আপনার? তো এটার যে কোশ্চেনটা আপনাকে করছে এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে হবে আপনাকে, দ্যাটস ইট, তাই তো? আপনাকে যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেনের অ্যান্সার, আর হচ্ছে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লিখতে হয়। এই ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্টটা কি? ওই টপিকের পরিচিতি,
মানে যে কোশ্চেনটা আপনাকে দিয়ে দিছে তার একটা পরিচয় পর্ব বেসিক্যালি ওইখানে দিতে হয়। দ্যাটস ইট। এটা দেওয়ার পরে এই যে ইন্ট্রোডাকশন অ্যান্ড বডি প্যারাগ্রাফ দেওয়ার পরে, হ্যাঁ, তো ইন্ট্রোডাকশন অ্যান্ড বডি প্যারাগ্রাফ দেওয়ার পরে এরপরে আসে হচ্ছে, সরি, ইন্ট্রোডাকশন দেওয়ার পরে এরপরে আসে হচ্ছে আপনার এই বডি প্যারাগ্রাফ। এই বডি প্যারাগ্রাফের প্রথম যে সেন্টেন্সটা লিখেন, এই প্রথম সেন্টেন্সটা কি বলেন তো? প্রথম সেন্টেন্সটার নাম কেউ বলতে পারবেন? টপিক সেন্টেন্স। ওকে, তারপর বলছে এটা হচ্ছে টপিক সেন্টেন্স। এটা হচ্ছে টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা লেখার উদ্দেশ্য কি বলেন তো? এই টপিক সেন্টেন্সটা কেন লেখা হয়? কেউ বলতে পারবেন এই টপিক সেন্টেন্সটা আসলে কি, কেন লেখা হয়? ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এক্সপ্লেন করার জন্য। দেখেন, এটা হচ্ছে কেন, কারণ ইচ অ্যান্ড এভরি মোমেন্ট যখন একটা রিসার্চার তার রিসার্চ টপিকটা লিখে, যখন একটা রিসার্চার তার রিসার্চ টপিকটা লেখে, রিসার্চ টপিকটা লেখার সময় সে একটা জিনিস ফোকাস করে, সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরি প্লেসে আমি এমন কোনো কিছু রাখবো যাতে করে সেটা দেখার সাথে সাথে ওর পরবর্তীতে আসলে কি জিনিস আসতে চলেছে, কি বিষয়ে এখানে কথা হবে, সেটার একটা ধারণা আমার যারা অডিয়েন্স আছে তারা পেয়ে যাবে। কারণ রিসার্চ পেপারগুলো হয় অনেক বড়। এখানে যদি এরকম ধরনের স্টাইলে না লিখে কাব্যিক ভাষায় লেখা শুরু করে এবং যা বলতে যাচ্ছে সেটা কেউ বুঝতেই পারে না, একেবারে লাস্টে যে ওই যে লাস্টে যে দেখছেন না ওই যে মুভি দেখায়, ওই যে আপনাদের অনেক সময় থ্রিলার টাইপ অফ ইয়ে থাকে, আপনি কিছু বুঝতেই পারবেন না, লাস্টে যে দেখবেন যে হঠাৎ করে বুঝছেন ও কাহিনী তাহলে এই, সারা পথ ধরে দেখবেন যে দুইজন ভিলেন, একজন মানে দুইজনই ভিলেন বা দুইজনই দেখা যাচ্ছে নায়ক, লাস্টে যে দেখলেন যে একজন হয়েছে নায়ক আর একজন হয়েছে একেবারে পুরো ভিলেন। এরকম হয় না? তো রিসার্চ পেপারে কিন্তু এরকম হবে না। রিসার্চ পেপার হচ্ছে ইচ অ্যান্ড এভরি প্লেসে দে উইল গিভ এ নোট or they will give you something which you can actually identify that this is the topic they are talking about, এবং এর পরবর্তীতে এই সম্পর্কিত কিছু কথাবার্তা আসবে। তো আপনারা যখন আমাদের কাছে আসবেন কোর্সে, আমরা যদি রাইটিং এর কথা বলি, তা রাইটিং বিষয়টা বা রাইটিংটা হবে হচ্ছে বেসিক্যালি এরকম। আপনার রাইটিংটা আমরা আপনার এই যে যে বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবেন, সেখানে কি আসে টপিক সেন্টেন্স, টপিক সেন্টেন্স কিভাবে লিখবেন সেটা শিখাবো, থিসিস স্টেটমেন্ট কিভাবে লিখবেন সেটা শিখাবো, এবং এখানে আপনার যে এই যে টাস্ক রেসপন্স আর হচ্ছে ডাবল সি, এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্টে কিভাবে নাম্বার বাড়ানো যায়, টাস্ক রেসপন্স অ্যান্ড ডাবল সি কিভাবে নাম্বার বাড়ানো যায়, সেটাই হচ্ছে বেসিক্যালি আপনাকে আমরা আমাদের ক্লাসে শেখাবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রাইটিং। এখন আমি তো কথা বলতেছিলাম রাইটিং এ না, আমি কথা বলতেছিলাম হচ্ছে রিডিং এ। তো রিডিং এ এটা কেন বললাম দেখেন, এই যে আমি যে স্টোরিটা বললাম না টপিক সেন্টেন্স, তো আরেকটা কোশ্চেন, জাস্ট লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করব, টপিক সেন্টেন্সটা যখন আমার লেখা শেষ টাস্ক 2-তে, আপনি যখন বডি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স লিখলেন, এরপরে পরবর্তীতে যতগুলো সেন্টেন্স আপনি লিখবেন সেটা কি টপিক সেন্টেন্সের মতো করে লিখতে হবে নাকি অন্য কিছু লিখলে হবে বলেন তো? টপিক কোহেশন সেন্টেন্স ঠিক লেখা রাখতে শেষ, হবে। জি, মানে একটা টপিক সেন্টেন্সের সাথে কোহেশন ঠিক রেখে তারপর হচ্ছে ওভাবে পরের সেন্টেন্স গুলো একসাথে লিখতে হবে। পরের সেন্টেন্স গুলো লিখতে হবে, তাই তো? এবং পরের যে সেন্টেন্স গুলো হবে সেগুলো সাধারণত ওইগুলার সাপোর্টিং ডিটেলস হিসেবে প্রোভাইড করে, মানে আপনার ওই যে যে প্রথম সেন্টেন্সটা লিখছেন ওকে সাপোর্ট করবে এরকম কিছু একটা দিতে হবে, তাই তো ভাই ভাই? জি স্যার, জি স্যার। ওকে, তো দেখেন এই যে আমি কেন বললাম যে আপনার ওই যে যে রিসার্চ যে প্যাসেজটা আছে আপনি 3 নম্বরে যে পাবেন, ঠিক আছে, এই প্যাসেজটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি লাইক ইউর টাস্ক 2, যেভাবে আপনি দেখলাম না যে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, এখানে টপিক সেন্টেন্স থাকবে, এরপরে যে কথাবার্তা হবে সেটা টপিক সেন্টেন্স পড়েই দেখা সম্ভব, সেটা কি আসলেও সম্ভব? সেটাই হচ্ছে বেসিক্যালি আমরা এখানে দেখি। তো আমরা দেখবো যে আসলে কিভাবে জিনিসটা কতটা ইজিলি ভাবে এটা করা পসিবল। হ্যাঁ, তো এখানে এই যে হচ্ছে আপনার প্যাসেজ, হ্যাঁ, okay, এটা হচ্ছে আমার প্যাসেজ। ওকে, সো এখানে আমাদের যে প্যাসেজের টাইটেলটা দেখেন এখানে, যে এ নিউ রোল ফর লাইভস্টক গার্ড ডগস, ও বলছে এখানে বলছে কি এ নিউ রোল ফর লাইভস্টক গার্ড ডগস। তো এইটা টাইটেল, এই টাইটেলটার নাম যদি আমরা বলি, নতুন চাকরি পেয়েছে ফর লাইভস্টক গার্ড ডগরা, লাইভস্টক গার্ড ডগসরা নতুন চাকরি পেয়েছে, এটা হচ্ছে ও বলতেছে। হ্যাঁ,
এখানে কে এখানে কে দাগাচ্ছে? আচ্ছা, এখানে নতুন চাকরি পেয়েছে হচ্ছে লাইভস্টক গার্ড ডগরা, হ্যাঁ। তো এরপরে যদি আপনি দেখেন এইখানে এর পরের যে এ নাম্বার প্যারাগ্রাফ, এ নাম্বার প্যারাগ্রাফটা দেখা যাচ্ছে? এর পরের যে এ নাম্বার প্যারাগ্রাফ এটা, দেখা যাচ্ছে। ওকে, এই এ নাম্বার প্যারাগ্রাফটা আসলে কি তাহলে? এটা যদি টাইটেল হয়, এটা মনে করেন ওই যে জার্নি বাই ট্রেন বা জার্নি বাই বোট, তাহলে এ নাম্বার প্যারাগ্রাফটা কি হবে? ইট উইল বি ইন্ট্রোডাকশন, পরিচয় ইন্ট্রোডাকশন। করিয়ে দেওয়া। পরিচয় করে দেওয়া। তাহলে দেখি আমরা যে আসলেই পরিচয় করে দেয় কিনা, এবং ওরা আইএলস মানে আইএলস এর যে রাইটাররা এরা কিভাবে পরিচয় করায় দেয় দেখেন। প্রথম যে সেন্টেন্সটা, তাহলে অবশ্যই এখানে কি বলছে? এ নিউ রোল, নতুন চাকরি পেয়েছে। কারা পেয়েছে? লাইভস্টক গার্ড ডগসরা। তাহলে যদি একটু নিচে আসেন তাহলে দেখবেন যে বলছে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স লাইভস্টক গার্ড ডগস, এই যে হচ্ছে ওয়ার্ড। রোল মানে কি? নতুন চাকরি পেয়েছে। নিউ রোল, নতুন দায়িত্ব পেয়েছে। দায়িত্ব কোথায় পায়? যখন চাকরিতে যায় তখনই তো দায়িত্ব পায়। এই যে ওয়ার্ক alongside shepherds to protect their sheep, goats and cattle from predators such as wolves and bears। এই প্রথম সেন্টেন্সটা তাহলে আমার যে টাইটেল, এই টাইটেলটাকে কি সাপোর্ট করতেছে এখানে? এই যে টাইটেল, মানে এই প্রথম যে জি, সেন্টেন্সটা বলছে জি ভাইয়া। এইটা। এবার দেখেন এরপর ওই যে একটা বার্ড বলছে, বার্ড। আমি বলি না যে আন্ডারস্ট্যান্ড করতে হয় প্যাসেজটাকে? এই বার্ড বলা মাত্র আপনার বুঝে যাইতে হবে এইখানে যেহেতু বলছে যে ও আসলে চাকরি করতো। এখানে বলছে হচ্ছে চাকরি করতো কাদের সাথে? শেফার্ডদের সাথে। বার্ড বলার সাথে সাথে বুঝতে হবে যে ওর চাকরিটা চলে গেছে। এই যে দেখেন, লস দেয়ার জবস, দেখছেন? ওই যে দেখেন বার্ড, আপনার এটুকু আর পড়ার দরকার নেই, আপনি বার্ড পড়লেই বুঝতে হবে যে যেহেতু আমি আগেরটা পড়ে ফেলছি, আগেরটার মানেও আমি জেনে ফেলছি। বলছে হচ্ছে ওইখানেও চাকরি করে বা কাজ করতেছে। বার্ড বলার সাথে সাথেই বুঝতে হবে যে ওর চাকরিটা চলে গেছে। লস দেয়ার জবস, এই যে এখানে when such predators were largely exterminated, ওইসব প্রিডেটর গুলো যখন হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল, ওগুলো আর থাকলো না। এক্সটারমিনেটেড মানে কি? ওগুলো এই যে বলে টার্মিনেটেড, তোমাকে বাতিল করে দেওয়া হলো, বলে এক্সটারমিনেটেড, একই ধরনের। যেটা মানে ধূলিসাৎ হয়ে গেল, এরা যখন ধূলিসাৎ হয়ে গেল তখন কি হলো? মোস্ট গার্ড ডগস লস দেয়ার জবস। যাদেরকে তাড়ানোর জন্য ওদেরকে রাখা হইতো তারাই তো আর জীবিত নেই, তাহলে ওর চাকরি কি থাকে? এরপরে দেখেন এই যে ইন রিসেন্ট ইয়ার্স হাউ এভার, এখানে কি পাইছেন? এই যে এখানে চাকরি চলে গেছে না বাটের পরে? গেছে বলেন তো চাকরি? জি, জি। লস দেয়ার জবস। এই যে দেখেন হাউ এভার, তার মানে এই হাউ এভার থেকে এই পর্যন্ত যা যা আছে, যা বলবে সেটা হচ্ছে চাকরি আবার ফেরত পাবে। হাউ এভার মানে কি? আপনারা বলেন হাউ এভার মানে কি? ওই বাট দিয়ে যা বলছে তার অপোজিট বাট। আরেকটা বলবে না এখন? হাউ জি, এভার বা however নেভার মানে হচ্ছে দিলেস, বাট। Yes. হাউ এভার বা এই যে নেভার দিলেস, এটা মানে কি? এর বলবে, অপোজিট বলবে। এই যে দেখেন guard dogs are enjoying an unexpected revival। ও ইয়েটা পড়েন, যে এখানে কি বলছে দেখেন। আমি তো বলে দিলাম আগে, এবার এখানে কি বলছে দেখেন। however as increased efforts have been made, একটা এফোর্ট দেওয়া হয়েছে, বা ওই ওয়াইল্ড অ্যানিমালস বাঁচানোর জন্য, এই যে প্রোটেক্ট ওয়াইল্ড অ্যানিমালস বাঁচানোর জন্য আমাদের অনেক বেশি এফোর্ট দেওয়া হয়ে গেছে। এটার কারণে কি হয়েছে? প্রিডেটরস হ্যাভ কাম মোর ওয়াইড স্প্রেড এগেইন। প্রিডেটর যারা ছিল, এই প্রিডেটররা আবার অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে। চাকরি চলে গেছিল কেন? প্রিডেটররা এক্সটারমিনেটেড হয়েছিল। আর এখানে বলতেছে প্রিডেটররা আবার ওয়াইড স্প্রেড হয়ে গেছে, ছড়াই ছিটায় চলে গেছে। এখন ওদেরকে খেদানোর জন্য লোক লাগবে না? তাহলে লোক লাগবে কি? এই যে অ্যাজ এ রেজাল্ট ফার্মার্স once more need to protect their livestock, guard dogs are enjoying an unexpected revival। দেখছেন? তাহলে এখানে কি বলছে? রিভাইভাল। রিভাইভাল মানে কি? পাবজি মোবাইল খেলছেন কেউ? পাবজি মোবাইলে দেখছেন রিভাইভ অপশন? পুনরায় জীবিত হওয়া বা উত্থান ঘটা। হ্যাঁ, পাবজি মোবাইলে দেখছেন না রিভাইভ অপশন থাকে? আপনি সাথে সাথে নক হওয়ার সাথে সাথে আপনার টিমমেটকে ডাকা শুরু করবেন, এই আমি নক হয়ে গেছি, তাড়াতাড়ি আমাকে রিভাইভ দাও, বলে না? কেন? কারণ আপনাকে পুনরায় জীবিত করা লাগবে। আপনি এখন গুলি খেয়ে অসুস্থ আছেন, আপনাকে রিভাইভ করা লাগবে। এই যে সেই রিভাইভাল। চাকরি পাইছে যে হি জাস্ট গট হিজ জব ব্যাক, এটা না বলে দেখেন কিভাবে কাব্যিক ভাষায় বলে গার্ড ডগস আর এনজয়িং অ্যান আনএক্সপেক্টেড রিভাইভাল। আপনার বুঝে নিতে হবে যে এখানেও চাকরিটা ফেরত পাইছে। এখন এইখানকার কনভারসেশনাল টপিক যদি এটা হয়, এই যে এখানে
এখানে তাহলে ওরা কি নিয়ে কথা বলতেছে দেখেন, এই 3টা সেন্টেন্সে কি ছিল ওদের টপিক, মানে টপিক অফ কনভারসেশন কি ছিল, কেউ একটু বলেন তো। চাকরির বিষয়ে এক্স্যাক্টলি। ইনিশিয়ালি চাকরির বিষয়। ওদের জব লস্ট হয়েছে, দেন আবার ওরা ফাইনালি প্রথমে আলটিমেটলি ওদের চাকরি ছিল, আবার তারপরে জবটা চাকরি চলে রিভাইভাল গেছে, হয়েছে। লাস্টে যে আবার চাকরি ফেরত পাইছে, এই চাকরি নিয়েই তো 3টা সেন্টেন্সের কথা, তাই তো? তাহলে জি। এখানে ইয়েস। যদি চাকরি নিয়ে কথা হয়, তাহলে এর পরবর্তী যে প্যারাগ্রাফ আছে, আমরা কি জানি, আমার যে ইন্ট্রোডাকশন আছে, আপনার টাস্ক টু লেখার সময় কি হয়, ইন্ট্রোডাকশনে যেটা হেভিলি ভাবে আপনি বলে আসেন, যেমন আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলবেন, আপনি বলছেন যে দেয়ার আর কাপল অফ অ্যাডভান্টেজেস, হাউএভার দেয়ার আর কাপল অফ ডিসঅ্যাডভান্টেজেস অলসো দ্যাট উই কান্ট ইগনোর, এটা বলে আসছেন আপনি, তাহলে আপনি অ্যাডভান্টেজ নিয়ে বলবেন। হ্যাঁ, বা আপনি যে টপিক নিয়ে আলোচনা করতেন সেই টপিক নিয়ে বলবেন। তাহলে এখানে যদি চাকরি বাকরি নিয়ে কথা হয়, তাহলে এর পরবর্তীতে কি হবে, এই যে অন ডিউটি, চাকরি বাকরি নিয়ে কথা, এই যে দেখেন, টুডে দেয়ার আর অ্যারাউন্ড 50 ব্রিডস অফ গার্ড ডগস অন ডিউটি, গার্ড ডগসরা অন ডিউটিতে আছে ইন ভেরিয়াস পার্টস অফ দি ওয়ার্ল্ড। তাহলে এখানে মূলত তারা কি কথা বলতেছে, মানে এরা কথা বলতেছে কি নিয়ে, 50 ব্রিডস অফ ডগ নিয়ে বলতেছে নাকি মূলত চাকরি নিয়ে বলতেছে, মানে অন ডিউটিতে আছে সেটা নিয়ে বলতেছে? চাকরি নিয়ে বলতেছে, এগুলো সব সাপোর্টিং ইনফরমেশন। অন ডিউটি। তাহলে এইবার দেখেন খুব মজার একটা বিষয়, সেটা হচ্ছে, দাঁড়ান আমি এটা একটু উপরের দিকে নিয়ে নিই। ওকে, ওকে, তাহলে এখানে দেখেন, এখানে বলছে অন ডিউটি। এখন আপনি গেছেন হচ্ছে ডিউটিতে, যে অন ডিউটি, এখানে কথা হয়ে গেছে চাকরি বাকরি নিয়ে, এবার আপনি ডিউটিতে গেছেন। এখন আপনি হচ্ছে, সরি, আপনাদের কাউকে মেনশন করি না, পরে আবার আপনি বলবেন যে আমাদেরকে কুকুর বলছে। মনে করেন একজন কুকুর আর একজন কুকুরকে জিজ্ঞাসা করতেছে, এখানে তো কুকুরের কথা হচ্ছে তাই না? তো একজন কুকুর আর একজন কুকুরকে জিজ্ঞাসা করতেছে যে তুই চাকরি পাইছিস, বা তুই কি করতেছিস এখন। ও বললো কি যে ভাই আমি আই এম অন ডিউটি, যে অন ডিউটি, আই অ্যাম অন ডিউটি, আমি এখন ডিউটিতে আছি। তো এরপরে এই যে এইখান থেকে শুরু হয়েছে, এখানে তাহলে এখন কি বলবে, ও বলছে আই এম অন ডিউটি। তো এখন ওর বন্ধু জিজ্ঞাসা করবে কি ডিউটি, এখন ও বলবে ভাই আজকে তো প্রথম দিন চাকরির, মানে আজকে হচ্ছে আমার চাকরির প্রথম দিন, তো প্রথম দিন তো আমাকে আর চাকরিতে দিবে না, মানে কাজ করতে দিবে না, আমাকে প্রথম দিনই ট্রেনিং এ পাঠাইছে। সেলসের জবগুলো দেখছেন, যখন কেউ আসে প্রথম দিনেই তাকে সেলসে পাঠায় দেয় না, প্রথম দিনে কি করে, তাকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে সে সেলস করবে। এই যে দেখেন, তো ওই এক কুকুর আর এক কুকুরকে বলতেছে যে আমি হচ্ছে আজকে প্রথম দিন তো আমাকে ট্রেনিং এ পাঠাইছে, এই যে ওর ট্রেনিং শুরু হয়েছে দেখেন। These dogs are raised from an early age with the animals they will be watching and eventually these animals become the dog's family. এই যে হচ্ছে ট্রেনিং। বলছে তো ট্রেনিং কিভাবে হবে, আরে আর বলিস না, যে পশু পাখিরে আমার প্রোটেকশন দেওয়া লাগবে, ওদের সাথে আমার বছরখানিক থাকা লাগবে, বছরখানিক থেকে দেখা লাগবে যে ওদের বিহেভিয়ার কি, ওরা কি করে, এটা করতে করতে আমার সাথে ওদের একটা ভালো রিলেশনশিপ হয়ে যাবে, তখন হচ্ছে মূলত আমার কাজ শুরু। তো আর ওবার বলতেছে তাহলে খালি ওদের সাথে থাকতেই হবে, তো বিরাট আরামের চাকরি। ও বলতেছে আরে না রে ভাই, এত আরাম না। এই যে বলছে দিস ডগস উইল প্লেস দেমসেলস বিটুইন দ্য লাইফ স্টক অ্যান্ড এনি থ্রেট, বলে যে এত আরাম না, আমার আসল কাজ হচ্ছে কি, আমার আসল কাজ হচ্ছে একটা থ্রেট আসবে আর আমার পশু পাখি থাকবে, ওদের মাঝখানে এসে আমাকে দাঁড়াইতে হবে, যাতে ওদেরকে কেউ কিছু না বলতে পারে। তো বলে শুধু এইটুকু? ও বলতেছে যে আরে না, barking loudly. If necessary, they will chase away predators. শুধু এইটুকুর জন্য আমাকে বেতন দিবে, যদি প্রয়োজন পড়ে প্রিডেটরদেরকে আমার খেদাও দেয়া লাগবে। এই যে এখান থেকে যা যা আসতেছে দেখেন, এগুলো কি সব এই অন ডিউটিকে সাপোর্ট করতেছে, দেখেন তো যা যা আসতেছে। জি ভাইয়া। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে বেসিক্যালি এখানের যে কথাবার্তা আসবে সব হচ্ছে এই অন ডিউটি নিয়ে কথাবার্তা। তার ভিতরে কি আছে, এর ভিতরে অন ডিউটির ভিতরে একটা আছে ট্রেনিং, আর আরেকটা কি বলেন তো, জব রোল। কি এই দুইটা টপিক আছে না দেখেন, ট্রেনিং আর জব রোল। জাস্ট আমাকে এটা বলেন, এটা কি ট্রেনিং এন্ড জব রোল কিনা, এখানের যে দুইটা কনভারসেশনাল টপিক।
এই যে আমরা জি এখান থেকে ভাইয়া। এইটুকু পেলাম হচ্ছে ওর ট্রেনিং, আর এরপর থেকে হচ্ছে জি জব রোল শুরু, ও আসলে কি করবে সেটা বলতেছে। ওকে, তাহলে এর বাদ বাকি পড়ে আর আমার লাভ আছে? এর বাদ বাকি পড়ে আর আমার লাভ নেই। আমার হয়ে গেছে এখানের কথা কি, এখানে বলছে হচ্ছে ট্রেনিং, এখানে হচ্ছে চলছে জব রোল। ওকে, এইবার তাহলে পরেরটা দেখেন। সরি, ওকে, এরপরে বলছে কি দেখেন, এই প্যারাগ্রাফ সি দেখেন। প্যারাগ্রাফ সিতে কি বলছে, দ্য এভিডেন্স ইন্ডিকেটস দ্যাট গার্ড ডগস আর হাইলি ইফেক্টিভ। এভিডেন্স ইন্ডিকেট করছে এই গার্ড ডগসরা হাইলি ইফেক্টিভ। এটা হচ্ছে আপনার কি টপিক সেন্টেন্স। এটা যদি টপিক হয়, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। কাদের পজিটিভ। পজিটিভ এটা? কাদের পজিটিভ এটা? গার্ড ডগস পজিটিভ না? ইয়েস। এক্স্যাক্টলি, জি। গার্ড ডগস, তার মানে এখান থেকে এই পর্যন্ত যা যা কথা হবে সব এই গার্ড ডগস এর পজিটিভ অ্যাসপেক্টস নিয়ে কথা হবে। নট ইভেন এ সিঙ্গেল কনভারসেশনের বাইরে যাবে। দেখেন, আহ, দেখি আমরা আসলে কি বলে। Found that more than 90% of their farmers participating in a program to train and use guard dogs to protect their herds against attack. Protect their herds. তাদের যে পাল আছে, হার্স মানে কি পাল, against attack from wolves, rate the performance of the dog as very good or excellent. এই যে very good, excellent। এরপরেরটা দেখেন, অস্ট্রেলিয়া বাই লিন্ডা ভ্যান বোমেল, ক্রিস জনসন, সিলভিয়া রিভেরিও। এখানে দেখেন একটা ট্রিক্স দেখেন, সেটা হচ্ছে কি, ওই যে বলি না যে আপু একজন বলল যে ভাইয়া মাল্টিটাস্কিংটা মানে সরি আমার টাইম ম্যানেজমেন্ট সলভ হয় না। এটা আপু একটু আগেই বললো যে মানে 1 ঘন্টার বেশি লাগে। এটা সলভ করতে গেলে কি করা লাগে জানেন? এই যে দেখেন, দেখেন তো এটা এই সেগমেন্টটার নাম কি বলেন তো? এই সেগমেন্টটা দেখি কেউ বলতে পারেন কিনা? 27 থেকে 31 এই সেগমেন্টটার নাম কি? ম্যাচিং ইনফরমেশন। এই সেগমেন্টটার নাম হচ্ছে ম্যাচিং ইনফরমেশন, ঠিক আছে? এর পরের সেগমেন্টটা কি দেখেন তো? এটা তো নিচে যায় না। এটা হচ্ছে লিস্ট অফ পিপল বা লিস্ট অফ রিসার্চারের নাম মেনশন, তাই না? মানুষের নাম দেয়া থাকবে এবং এদের স্টেটমেন্ট, এদের মুখ থেকে বেরোনো স্টেটমেন্ট। লিস্ট অফ পিপল মানে কি, এদের মুখ থেকে বেরোনো স্টেটমেন্ট গুলো এখানে দেওয়া থাকবে। যে 32 থেকে 36 পর্যন্ত যা আছে কি, এদের মুখ থেকে বেরোনো স্টেটমেন্ট এখানে দেওয়া থাকবে, আর আপনাকে ওইগুলাই হচ্ছে বেসিক্যালি করতে হবে। এখন আপনি তো জানতেছেনই যে আমার পরের সেগমেন্টটাই হচ্ছে লিস্ট অফ পিপল, আপনি জানতেছেন। তার মানে আপনাকে কি বুঝতে হবে, এইখানে যতগুলো নাম দেখবেন, সিলেভিয়া রেভেরিও, লিন্ডা ভ্যান বোমেল, তারপরে এই যে এইখানে এই যে ভ্যান বোমেল, আপনি তাহলে উপরের সেগমেন্টটা যখন করতেছেন, আপনি ইচ অ্যান্ড এভরি প্লেসে যেখানে আপনি রিসার্চারের নাম পাবেন সেখানে আপনার হাইলাইট করে চলে যেতে হবে না? বলেন, আপনি কি হাইলাইট করবেন নাকি করবেন না? জি জি, ভাইয়া, জি, হাইলাইট করব। করব। হাইলাইট করা মানে কি, আপনি পরবর্তীতে এটা যখন হয়ে যাবে তখন আপনি পরবর্তী সেগমেন্টে যখন আসবেন তখন আপনি এই অপশনগুলো আপনি আগে থেকেই জেনে যাচ্ছেন যে আমার এই রিসার্চার কোন কোন জায়গায় আছে, ওদেরকে আমার আলাদাভাবে হাইলাইট করে থাকলো। ঠিক আছে? সো দিস ইজ হাউ ইউ বেসিক্যালি ডু দ্য মাল্টিটাস্কিং। এবং এই মাল্টিটাস্কিংটা জানেন সব থেকে বেশি ভালো করা যাচ্ছে প্যাসেজ 1-এ, যেখানে ট্রু ফলস নট গিভেন থাকে বা সাথে আর একটা ইনফরমেশন থাকে। সেটা হচ্ছে বেসিক্যালি আমরা হয়তোবা আমাদের যখন কোর্সে হবে তখন হয়তোবা দেখাবো, একটা ক্লাসে তো অত কিছু দেখানো যায় না। তো আমরা এখন এইখানে আমরা আমাদের যেটা আমরা দেখতেছিলাম সেটা দেখি। তো এখানে যে কি পেলাম, এই যে ক্রিস জনসন এর ইউনিভার্সিটি অফ তাসমানিয়া, মোর দেন 65% অফ হার্ডার্স রিপোর্টেড এ প্রিডেশন স্টপড কমপ্লিটলি। বলছিল না গার্ড ডগস ভালো, হাইলি ইফেক্টিভ, মানে কার্যকরী। হাইলি ইফেক্টিভ মানে কি, গার্ড ডগ শুধু ভালো না, অনেক কার্যকরী। এই যে গার্ড ডগস আসার পরে প্রিডেশন স্টপ হয়ে গেছে। প্রিডেশন মানে কি,
ওই প্রিডেটররা যে মেরে টেরে ফেলতেছিল একে বলে প্রিডেশন, এই প্রিডেশনটা স্টপ হয়ে গেছে কমপ্লিটলি, তার মানে এগেইন ওর পজিটিভ জিনিস। এরপরে অল রেস্ট স এ ডিক্রিজ ইন অ্যাটাকস, অ্যাটাক কমে গেছে। ইফ দে আর ম্যানেজড অ্যান্ড ইউজ প্রপারলি, লাইভস্টক গার্ড ডগস আর দ্য মোস্ট এফিশিয়েন্ট কন্ট্রোল মেথড that we have in terms of the amount of livestock that they save from predation. Dogs are most efficient control method that we have in terms of the amount of livestock guard dog safe from predation. তার মানে আমরা এই পুরো জায়গাটা কি দেখলাম, সব এই লাইভস্টক গার্ড ডগ যে হাইলি ইফেক্টিভ সেটা দেখলাম। ওকে, এখন আমরা দেখি যে এর পরেরটা কি বলছে। দেখেন আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে কি, আমরা প্যাসেজটা বোঝার চেষ্টা করবো, প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং। এরপরে এইখানে এই যে এখানে দেখেন ওই যে কি দিয়েছে, বাট, বাট দিয়ে শুরু হয়েছে, বাট, বাট দিয়ে শুরু হওয়া মানে কি বলেন তো? মনে করেন কোন একটা সেন্টেন্স বাট দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হতে পারে বলেন? নেগেটিভ। এর এর অপোজিট মানে ওর কিছু একটা অপোজিট হবে। দেখেন এই যে এই অপোজিটটা দেখেন, এই যে প্রিজার্ভ দ্য প্রিডেটরস। বলেন তো কেন বলছে প্রিজার্ভ দ্য প্রিডেটরস, এটা অপোজিট কেন? দেখি আপনারা কেউ বুঝতে পারেন কিনা। এটা তো অ্যাকচুয়ালি যে গার্ড ডগ ছিল এরা ফার্স্টলি ইউজ করা হয়তো, এদের জবটা ছিল এই প্রিডিটরস এর এগেইনস্টে, এদের থেকে আমাদের লাইভ স্টক গুলো সুরক্ষা রাখার জন্য। বাট এখন বলতেছে এদেরকে আমাদের প্রিজার্ভ করতে হবে। এদেরকে প্রিজার্ভ করতে হবে। এইটা প্রিজার্ভ কে করবে? এই প্রিজার্ভটা করবে হচ্ছে গার্ড ডগস, তাই না? একটু আগেই আমরা পাইলাম গার্ড ডগস ডিক্রিজ ইন অ্যাটাকস করছে, প্রিডেশন স্টপ করছে। তার মানে কি, এগুলা প্রিডেটর যারা ছিল তাদের ক্ষতি করছে, হয়তো বা তাদেরকে খেদায় দিছে, হ্যাঁ, এগুলো করে এসব করছে। এখন আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, এই টুডেজ গার্ড ডগস অলসো হ্যাভ এ নিউ রোল টু হেল্প প্রিজার্ভ দ্য প্রিডেটরস। প্রিডেটরদেরকে প্রিজার্ভ করতে বলছে, ঠিক আছে, প্রিজার্ভ। এরপরে এই যে পরেরটা দেখেন, তার বলছে এই যে এখানে প্রিজার্ভ দ্য প্রিডেটর যদি আমি পাই, এখানে যে ফুল স্টপ আছে দেখছেন, ফুল স্টপ, তার মানে এখানে সেন্টেন্স শেষ। এখান থেকে এই পর্যন্ত যা যা আসে এখানে সব কি হবে তাহলে? এই যে এখান থেকে এই পর্যন্ত যা যা আসবে, প্রিজার্ভ করতে যত প্রিডিটরস এর প্রিজার্ভ করার জন্য যত ধরনের কাজ আছে সবগুলোই ইনিশিয়েটিভ করবে নেওয়া গার্ড দরকার, ডগ। ইনিশিয়েটিভ নেওয়া দরকার, যত ধরনের কাজ করার দরকার সেগুলো সব এখানে বলবে। মেবি ওরা হিস্টোরি বলতে পারে, সব বলতে পারে। এই যে দেখেন, when guard dogs were introduced, more than 90% of farmers reported a dramatic reduction in livestock losses. এবং কি হয়েছে? and said that as a result they were less likely to kill predators. less likely to kill predators, তার মানে কি, preserve the predators এটার সাথে যাচ্ছে না এটা, less likely to kill predators, জি জি, এটা অপছন্দ করতো তারা। মানে অপছন্দ বলতে কি, তারা কম করতো, মানে টেন্ডেন্সি কমে গেছে। লেস লাইকলি মানে কি, টেন্ডেন্সি কমে গেছে। ওকে, এটার মানে হচ্ছে টেন্ডেন্সি কমে গেছে। কিসের টেন্ডেন্সি কমে গেছে? কিলিং প্রিডেটর্স, মানে হচ্ছে এখন প্রিজার্ভিং প্রিডেটর্স এর পক্ষে কথা বলতেছে। এরপরেরটা কি বলছে? জুলি ইয়াং at Utah State University in USA believes the result applies widely. There is a common ground from the livestock perspective and from the conservation perspective. If ranchers don't have a dead cow, they will not make a call to apply for permit to kill a wolf. Ranchers মানে কি? বলেন তো? Owner of a farm. ওনার অফ এ ফার্ম, বা যে আসলে গরুগুলা টেক কেয়ার করতেছে বা ইয়ে করতে, সে হচ্ছে র্যাঞ্চার্স। তো র্যাঞ্চার্স ডোন্ট হ্যাভ এ ডেড কাউ, এখানে একটু আবার ওই কাব্যিক ভাবে বলছে যে যদি ও এসে দেখে যে কোনো মরা গরু নাই বা মরা কোনো পশু পাখি নাই, তাহলে ও কি করবে না? দে উইল নট মেক এ কল টু অ্যাপ্লাই ফর এ পারমিট টু কিল এ ওলফ। তাহলে ও কি করবে না? ও তাহলে এই মানে ওই আপনার একটা ওলফকে কিল করার পারমিশন দিবে না। তাহলে এই যে যে কাজগুলো করতেছে, এই যে পারমিশন দিবে না, এই কাজগুলো আসলে কার মাধ্যমে হচ্ছে, মানে কার বদৌলতে আসলে এই প্রিডেটর গুলো বেঁচে যাচ্ছে? গার্ড ডগস।
গার্ড ডগস, কারণ যে গার্ড ডগস থাকার কারণে ওরা তেমন ডিস্টারবেন্সও ক্রিয়েট করতেছে না, আর মানুষজনও আসলে ওদেরকে মারার জন্য ই করছে, কারণ যে গার্ড ডগসের তো আসলে একটা ওলফকে মারার মতো অ্যাবিলিটি নাই, একটা চিতা বা একটা লিওপার্ড একে মারার মতো অ্যাবিলিটি তো গার্ড ডগসের নাই। গার্ড ডগ যেটা করতে পারে সেটা হচ্ছে ঘেউ ঘেউ করে ওদেরকে সরাই দিতে পারে, আর মারার অ্যাবিলিটি কার আছে? মানুষের আছে। ঠিক আছে, তো আলটিমেটলি সেভ করতেছে কে? এই গার্ড ডগস প্রিজার্ভ প্রিডেটর্স। দেখেন এই যে আপনার এখানে একটা ইয়েও আছে, এই যে এখানে মনে হয় একটা অপশন আছে এরকম, মে সেভ দ্য লাইফস অফ বোথ লাইভ স্টক অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস। সেভ দ্য লাইফস অফ বোথ লাইভ স্টক অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস। ইউজ অফ গার্ড ডগস মে সেভ দ্য লাইফস অফ বোথ লাইভ স্টক অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস। দেখছেন? ওকে, এখন আমরা এর পরেরটা দেখি। এর পরেরটা যদি দেখেন, এর পরেরটা কি বলছে? ও আচ্ছা, লেটস জাস্ট গিভ 1 মিনিট ব্রেক। Okay, I just got a new invention. Okay, সবাই আমাকে শুনতে পাচ্ছেন না? জি ভাইয়া। ওকে, সো আমার একটা মানে নতুন ইনভেনশন, দেন আই ক্যান রাইট নাও আই ক্যান হাইলাইট the things that you can see. Previously I was using the other method, but right now I can highlight all the things as you can see. So this is what you are going to do in your exam, real exam. So আমার জন্য এটা ভালো হলো আপনাদেরকে বোঝানোর জন্য, এটা এতক্ষণ আমার কাছে ছিল না। রাইট নাও আই জাস্ট গট দিস। সো এইখানে আমরা যদি এরপরে, আমরা তো এতক্ষণ এখানে ছিলাম, রাইট? এই যে এখানে প্যারাগ্রাফ ডি তে ছিলাম। তো প্যারাগ্রাফ ডি তে আমরা তো দেখলাম যে এখানে বেসিক্যালি প্রিজার্ভিং প্রিডেটর্স। এইখানে এই যে লুকিং অ্যাট অল পাবলিশড এভিডেন্স, বিথানি স্মিথ at Nottingham University, Trent University in the UK found that 80% of farmers said they no longer kill predators after using DOS. দেখেন তো এই যে no longer kill predators, is it positive or negative? পজিটিভ পজিটিভ। পজিটিভ পজিটিভ, এটা। বাট এখানে প্রবলেমটা ক্রিয়েট করতে চাচ্ছে এই বাট। আমার কিন্তু সেন্টেন্স শেষ হয়নি, দেখেন একটা হাইপেন দিছে, এখানে যে সেন্টেন্স শেষ হয়েছে। আর এই বাটের পরে দেখেন, এখানে বাটের পরের শব্দটা কি আছে? ওয়ার্নড। এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? আপনি নেগেটিভ। কাউকে ওয়ার্নিং দিচ্ছেন,
বা আপনাকে বললো যে ইউ আর বিং ওয়ার্নড, মানে কি আপনার জন্য কি ভালো কিছু নাকি খারাপ কিছু? নেগেটিভ এটা ভাইয়া। নেগেটিভ। তার মানে এই যে যে বাট, আইএলস এর বাট মানে কি দেখেন, আইএলস এর বাট মানে হচ্ছে আগে যা যা বলছে সকল কথা মিথ্যা, বাটের পর যা যা বলবে সেসব কথাই হচ্ছে সত্য। এটাই হচ্ছে আপনার বাটের মানে। বুঝতে পারছি? এটা হচ্ছে বাটের মানে। তো এখানে কি বলছে, বাট ওয়ার্ন দ্যাট সাচ সেলফ রিপোর্টেড রেজাল্টস মাস্ট বি টেকেন উইথ এ পিঞ্চ অফ সল্ট। এই এই সেলফ রিপোর্টেড যে রেজাল্টটা, এটা অবশ্যই কিভাবে নিতে হবে, মাস্ট বি টেকেন উইথ এ পিঞ্চ অফ সল্ট। এত সহজভাবে নেওয়ার কিছু নাই। মাস্ট বি টেকেন উইথ এ পিঞ্চ অফ সল্ট মানে কি, এটা এত সহজভাবে নেওয়ার কিছুই নাই। তার মানে কি, এটা যদি নেগেটিভ হয় তার মানে এখান থেকে এই পর্যন্ত যা আসে সব হবে নেগেটিভ। এই দেখেন লাস্টে, পয়জন অ্যান্ড কিল অ্যান এন্টায়ার প্যাক অফ ওলস। মিলছে যে এখানে যদি নেগেটিভ হয় তাহলে পরবর্তীতে নেগেটিভ বলবে, মিলছে না? এই যে দেখেন এখানে কিভাবে জিনিসটাকে বলছে, জি জি সেস ভাইয়া। রিভেরিও, ইফ উই আর নট ওয়ার্কিং উইথ এভরিবডি, আমরা যদি সবার সাথে কাজ না করি তাহলে কি হবে, উই আর ট্রান্সফারিং দ্য ওল প্রেশার টু দ্য নেইবার্স হার্ট। মনে করেন আপনার পাশের বাড়ির যে মানে আপনি আসলে, আপনার কুকুর আছে, আপনার কুকুর আছে, আপনার বাড়ি আর ইয়ে আসলো না, ওলফ আসলো না, কিন্তু আপনার প্রতিবেশী যে, তার বাড়ি দেখা যাচ্ছে কুকুর নাই, তার বাড়ি আবার গরু ছাগল আছে। তাহলে আপনার বাড়ি থেকে যদি চলে যায়, ও কি একেবারে চলে যাবে? ও তো আপনার নেইবার্সের বাসায় যে উঠবে, নেইবার্সের বাসার যারা পশু পাখি আছে, লাইভ স্টক, এদেরকে ক্ষতি করবে। এদের যদি ক্ষতি করে ওরা কি ছেড়ে দিবে? ওরা কি করবে, ওরা এই যে দে ক্যান অর হি ক্যান ইউজ পয়জন অ্যান্ড কিল অ্যান এন্টায়ার প্যাক অফ ওলস। ও তখন কি করবে, পয়জন দিয়ে পুরো একটা এন্টায়ার প্যাক অফ ওলসকে ও মেরে ফেলবে। বুঝতে পারছি? সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ওই ইয়েটা। এরপরেরটা দেখেন, এই যে অ্যানাদার কনসার্ন। আচ্ছা, এই অ্যানাদার কনসার্ন বলছে, এটা কি আর কিছু বোঝার দরকার আছে যে এখানে নেগেটিভ কথা আসবে না পজিটিভ আসবে? কি আসবে কথা বলেন, শুধু অ্যানাদার কনসার্ন, আর কিচ্ছু দেখবো না। এটা তো নেগেটিভই আসবে ভাইয়া, ওইটার সাপোর্টিং কিছুই বলবে। এই কনসার্নটা শুনেই কিন্তু আমার বুঝে যেতে হবে, কনসার্ন, ওয়েল ইটস এ বিগ কনসার্ন, মানে কি, এটা বড় একটা ভাবার বিষয়। তার মানে কি এটা নিশ্চয়ই কোনো পজিটিভ কিছু না। অ্যানাদার কনসার্ন বলছে, তার মানে এইটারই একটা এক্সটেন্ডেড রূপ আমরা এখানে দেখতে পাবো। মানে এখানে বলছে একটা প্রবলেম, কিল এ এন্টায়ার প্যাক অফ ওলস, এখানে হয়তো বা আরেকটা প্রবলেমের মানে প্রবলেম সম্পর্কে বলবে। এখানে বলছে হচ্ছে কিল অ্যান এন্টায়ার প্যাক অফ ওলস, এখানে তাহলে আরেকটা বলবে। কি বলবে, এই দেখেন এই যে ইকোলজিক্যাল ইফেক্টস অফ ইউজিং গার্ড ডগস। ইকোলজিক্যাল ইফেক্টস এখানে বলছে হচ্ছে পশু পাখি মেরেই ফেলবে, আর এখানে বলছে ইকোলজিক্যাল, আনইনটেন্ডেড। ঠিক আছে, যেটা আসলে ইচ্ছাকৃতভাবে করতেছে না, বাট তারপরেও ইকোলজিক্যাল ইফেক্টস হচ্ছে। স্টাডিজ সাজেস্ট দ্যাট রিডিউসিং ডেথস অফ ওয়ান টাইপ অফ প্রিডেটর মে হ্যাভ এ, এই যে নেগেটিভ ইম্প্যাক্ট অন আদার স্পিসিস। যা আছে সব নেগেটিভ। দ্য এক্সটেন্ট অফ দিস প্রবলেম isn't known, but the consequences are clear in Namibia. Cheetahs are not the only species that cause sheep and goat losses there. Other predators also attack livestock. Attacking livestock, negative. Researchers reported that in spite of that, the impact farmers obtaining guard dogs had on cheetahs, the number of jackals killed by dogs and people actually increased. Dogs and people and actually increased. Guard dogs have other ecological impacts too. They have been found to spread diseases to wild animals. যা আছে এই যে এখানে যা আছে সব হচ্ছে এই নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে কথা বলবে। এখানে যে বলছে ক্রিয়েটিং এ ল্যান্ডস্কেপ অফ ফিয়ার, আমার কিন্তু অ্যানাদার কনসার্ন দেখেই বোঝা হয়ে গেছে। এখন এটা যদি মনে করেন লিস্ট অফ হেডিংই হইতো, তাহলে আমাকে নিশ্চয়ই কোনো এমন একটা হাইলাইট বা এমন একটা কিছু একটা দিত যেটা দ্বারা বুঝতাম যে এটা হয়তো বা নেগেটিভ কিছু একটা বলছে। তো সেটা দেখলেই কিন্তু আমি বুঝে যাচ্ছি যে এটা যে আমাদের নেগেটিভ জিনিস বলতেছে। এরপরেরটাই যে এখানে বলছে দেখেন, এভিডেন্স সো ফার however indicates that, এই যে however দিয়ে শুরু হয়েছে, তাহলে আপনাদের কি মনে হয় এখানে প্রবলেম বলছে, প্রবলেম বলে শুরু হয়েছে, এটা কি প্রবলেম বলে হবে? না ভাই।
নো, এটা এই ওটার অপোজিটের কিছু একটা হবে। এইটা হচ্ছে এই যে দিস কনসিকুয়েন্সেস আর নট অলওয়েজ নেগেটিভ। এই ফলাফলগুলো সব সময় নেগেটিভ হয় না। তার মানে কি, সব সময় যদি নেগেটিভ না হয় তার মানে পজিটিভও হয় মাঝে মাঝে। তার মানে এখন কি বলবে, যে এখান থেকে এ পর্যন্ত যা আছে সব বলবে পজিটিভ। সো দিস ইজ হাউ we teach basically, just to give you understanding of the passage. We do not focus on the segment. যেমন আপনার পাশেই দেখেন ওই যে সেন্টেন্স ইনফরমেশন ম্যাচিং, আমি যদি আপনাকে জাস্ট ওইটা করাই দিই যে দিস ইজ হাউ ইউ বেসিক্যালি কালেক্ট ইনফরমেশন ফ্রম সেন্টেন্স ইনফরমেশন ম্যাচিং, once you find out the keyword, then you know that this is where you basically find the answer. So this is the a very common technique that has been teaching throughout the country, যেটা হচ্ছে just focus on couple of tips and tricks just to solve a small segment. But if you find a fully contrast segment in your exam paper which doesn't actually reflect the thing that you taught or you are being taught basically throughout the time, that time you get to know or you get to feel that how hard it is. আর এক্সামে যে আপনি কি করেন, এক্সামে যে আপনার যে মেইন প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে আপনি কোশ্চেন সেগমেন্ট দেখে ভয় পেয়ে যান। বুঝতে পারছি? সো আমাদের যে কোর্সে আমরা যে এটা পড়াই, যা হোয়াট উই এইম বেসিক্যালি, যে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা যাতে প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করতে পারে। কারণ আপনার প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিংটা যদি ভালো থাকে তাহলে আপনার যে সেগমেন্টটা এই যে আমরা দেখতেছি সেটা হচ্ছে সেন্টেন্স ইনফরমেশন ম্যাচিং। এই সেন্টেন্স ইনফরমেশন ম্যাচিংটা আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে। এখন যদি আপনি এই উপরের এই সেন্টেন্স ইনফরমেশন ইয়েগুলা যদি একটু দেখি, ওকে, এই দেখেন এখানে বলছে an example of how one predator has been protected. প্রিডেটর প্রোটেক্টেড, এটা কোথায় ছিল? প্রিডেটর প্রোটেক্টেড মনে আছে? প্রিডেটর প্রোটেকশন নিয়ে একটা কথা হয়েছিল প্যারাগ্রাফ ডিতে, মনে আছে? জি এই ভাই। যে এখানে বলছে how one predator জি has been স্যার, protected by the introduction of livestock guard dogs. তাহলে অ্যান্সার কি হবে? এটা ডি হবে। প্যারাগ্রাফ ডি। এরপরে বলছে an optimistic suggestion about the possible positive developments. তার মানে দেখেন এখানে অ্যান্সার গুলো কিভাবে খুঁজতে হয়। এখন এখানে বলছে কি পজিটিভ ডেভেলপমেন্টস, আমরা কি করি মানে আপনারা কি করেন সেটা হচ্ছে এই পুরো জিনিসটা বাংলায় ট্রান্সলেট করেন। এই পুরো জিনিসটা আপনি হচ্ছে বাংলায় ট্রান্সলেট করেন, এই কারণে আপনি অ্যান্সার খুঁজে পান না, আপনার সময় বেশি লাগে। আমি কি করব, আমি দেখবো হচ্ছে পজিটিভ ডেভেলপমেন্টস নিয়ে কোথায় কথা বলছে, পজিটিভ ডেভেলপমেন্টস, এবং সেটা কি সাজেশন দিচ্ছে আমাকে, সেটা কি আমাকে আমাকে ডেভেলপমেন্টস নিয়ে সাজেশন দিচ্ছে। দেখেন তো, প্রথম থেকেই মনে করেন আপনি এই পুরো প্যাসেজটা পড়েন নাই, আপনি প্রথমেই 2 নাম্বার করবেন। প্রথম প্যারাগ্রাফ ও সাজেশন দিবে আমাকে, পজিটিভ ডেভেলপমেন্টস সাজেশন দিবে আমাকে। নো নো। নো। এইখানে এই যে চাকরি বাকরি নিয়ে কথা হয়েছে, আমি খুঁজতেছি হচ্ছে পসিবল ডেভেলপমেন্টস ইন দ্য ইউজ অফ লাইভস্টক গার্ড ডগস। আমরা তো অন ডিউটি পাওয়ার সাথে সাথেই বুঝছি এখানে হচ্ছে চাকরির ডেসক্রিপশন দিবে, তাহলে এখানে কি পাবো? এরপরে দেখেন নো। এই যে এখানে এরপরে বলছে গার্ড ডগস আর হাইলি ইফেক্টিভ, এটাও তো পজিটিভ, কিন্তু এটা কিসের পজিটিভ? গার্ড ডগসরা যে অনেক ভালো গার্ড কাজের, ডগস। গার্ড ডগসরা যে অনেক ভালো কাজের সেইটা আমি খুঁজতেছি। সাজেশন অ্যাবাউট পসিবল পজিটিভ ডেভেলপমেন্টস, তার মানে এখানে তো যা আছে সব হচ্ছে গার্ড ডগসরা যে ভালো, মানে কি কি কাজ করে গার্ড ডগসরা সেটা সম্পর্কে বলবে, তাই এখানে তো পাবো না। এরপরে এখানে বলছে হচ্ছে প্রিজার্ভ দ্য প্রিডেটর্স, এখানে তো পাবোই না। এখানে বলছে হচ্ছে পসিবল পজিটিভ ডেভেলপমেন্টস ইন দ্য ইউজ অফ লাইভস্টক গার্ড ডগস, এখানে বলছে হচ্ছে হেল্প প্রিজার্ভ প্রিডেটর্স, প্রিডেটরদেরকে কিভাবে রক্ষা করা যায় এখানে আলোচনা হবে। তাই এরপরে নেগেটিভ, এখানে তো হওয়ার কোনো চান্সই নেই। এরপরেরটা ইকোলজিক্যাল ইফেক্টস অ্যানাদার কনসার্ন, নেগেটিভ, তার মানে এখানে হওয়ার চান্স আছে। এই যে এখানে আবার তাহলে কনসিকুয়েন্সেস আর নট অলওয়েজ নেগেটিভ, এখানে তো পজিটিভ, তাহলে এটা দেখি। দেখেন কি বলে, গার্ড ডগস ক্যান
ডেলিভার আনএক্সপেক্টেড বেনিফিটস। দেখেন এখানে পাইছেন কি পজিটিভ ডেভেলপমেন্টস, আনএক্সপেক্টেড বেনিফিটস। দেখেন তো এর আগে কি আছে, পসিবল, আর এখানে বলছে আনএক্সপেক্টেড বেনিফিটস বাই প্রোটেক্টিং ভালনারেবল ওয়াইল্ড লাইফ ফ্রম প্রেডেটরস। ফর এক্সাম্পল, আইএলসে ফর এক্সাম্পল মানে কি? শুধু উদাহরণ। আমরা তো জানি ফর এক্সাম্পল মানে হচ্ছে শুধু উদাহরণ। আইএলসে ফর এক্সাম্পল মানে কি শুধু উদাহরণ? বলেন তো। আইএলসে ফর এক্সাম্পলটা মানে কি? মানে ফর এক্সাম্পলের কাজটা কি বলেন তো? ফর এক্সাম্পলটা দেয় কেন? শুধু কি একটা উদাহরণ দেওয়ার জন্য? আগের যে না, একটা সেন্টেন্সটা আছে আইডিয়াকে স্ট্রং করার জন্য। এটা হচ্ছে বেসিক্যালি এর কাজই হচ্ছে আপনার পূর্ববর্তী যে স্টেটমেন্টটা আছে সেই স্টেটমেন্টটাকে ক্লিয়ারলি ভাবে আপনার সামনে প্রেজেন্ট করার জন্যই দেয়া হচ্ছে এক্সাম্পল। তাহলে এক্সাম্পল দেখলেই বুঝতে হবে এটা হচ্ছে আমার পূর্ববর্তী সেন্টেন্সটাকে ক্লারিফাই করার জন্য হচ্ছে আমাকে দিছে। এই যে ফর এক্সাম্পল, দেয়ার পিসেন্স হ্যাজ বিন ফাউন্ড টু প্রোটেক্ট বার্ডস হুইচ বিল্ড দেয়ার নেস্ট অন গ্রাউন্ড ইন ফিল্ডস where foxes would normally raid them. Indeed, Australian researchers are now using dogs to enhance biodiversity and create refuges for species threatened by predation. If we can get this right, যদি আমরা এটা ঠিকঠাকভাবে করতে পারি, there may be a bright future for guard dogs in promoting harmonious coexistence between humans and animals, wildlife. একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এদের দুইজনের মাঝখানে। আমরা যদি এটা ঠিকভাবে করতে পারি তাহলে এটা কি সাজেশনের মতো মনে হয়? যে যদি আমরা এটা করতে পারি তাহলে এরকম কিছু একটা হবে, তাহলে এটা কি সাজেশনের মতো মনে হয় নাকি স্টেটমেন্টের মতো মনে হয়? সাজেশন। সাজেশন। এট দ্য সেম টাইম এটা হচ্ছে কি যে ডেভেলপমেন্টস গুলোর কথা বলছে, বায়োডাইভার্সিটি এনহ্যান্স করতেছে, ক্রিয়েট রেফিউজেস ফর স্পিসিস থ্রেটেন বাই প্রিডেশন, এই সবগুলো আসলে কিসের? এগুলো হচ্ছে এই যে but the possible positive developments in the use of livestock guard dogs. ঠিক আছে, এইটা বলতেছে। তাহলে অ্যান্সার হবে কোনটা? প্যারাগ্রাফ জি। 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 এরপরে বলছে ডেসক্রিপশন অফ হাউ দ্য মেথডস ইউজড বাই লাইভস্টক গার্ড ডগস হেল্প টু কিপ প্রেডেটরস হবে। মনে আছে একটা জায়গায় আমরা প্রিডেটরস অ্যাওয়ে পাইছিলাম? এটা হচ্ছে যে বার্কিং বা ইয়ে করে কোনো কোনো এই সময় যে সেই জায়গাটা, এই বার্কিং যে সেই করতেছে। জায়গাটা, এই যে সেটা হচ্ছে কি, the dogs will place themselves between the livestock and any threat, barking loudly. If necessary, they will chase away predators. এই যে সেই chase away predators, তার মানে অ্যান্সার হবে বি। এরপরে কি বলছে? claims by different academics that the use of livestock guard dogs is a successful way of protecting farmer herds. Claims by different academics এর দ্বারা ক্লেম করা হয়েছে। মনে আছে আমরা একটা প্যারাগ্রাফের ভিতর অনেকগুলো একাডেমিক্স সাজেস্ট করছিলাম, এই যে সিলিভিয়া রিভেরিও, দেখেন লিন্ডা ভ্যান বোমেল, ক্রিস জনসন অ্যাট ইউনিভার্সিটি অফ তাসমানিয়া, এখানে এসে আবার ভ্যান বোমেল বলছে। দেখেন তো আপনার ওইখানের সাথে এখানে মেলে কিনা? প্রথমত এটা হচ্ছে পজিটিভ। এটা কি বলছে? প্রথমত দেখেন সাকসেসফুল ওয়ে অফ প্রোটেক্টিং, সাকসেসফুল তার মানে পজিটিভ না? জি ভাইয়া। কিভাবে ডিকোডিংটা করা লাগে দেখেন, এটা হচ্ছে পজিটিভ। আর এই ক্লেমটা করছে কারা? ডিফারেন্ট একাডেমিক্স। মানে একজন একাডেমিক্স বা একজন রিসার্চার হবে নাকি মাল্টিপল রিসার্চার হবে? মাল্টিপল। মাল্টিপল। এই যে দেখেন সিলিভিয়া রিভেরিও, লিন্ডা ভ্যান বোমেল, ক্রিস জনসন, ইউনিভার্সিটি অফ তাসমানিয়া, মাল্টিপল পাওয়া গেছে, ডিফারেন্ট একাডেমিক্স। আর এই যে হচ্ছে আমার সেই পজিটিভ প্যারাগ্রাফ, অ্যান্সার হবে সি। এরপরে বলছে রেফারেন্স টু হাউ লাইভস্টক গার্ড ডগস গেইন দেয়ার স্কিলস। লাইভস্টক গার্ড ডগসরা কিভাবে তাদের দক্ষতা অর্জন করে, এটা বলেন তো কোনটা হইতে পারে? ট্রেনিং এর একটা বিষয় ছিল, মনে আছে ওদের। আমরা একটা এই প্যারাগ্রাফ বিতে আমরা কি পাইছিলাম? ট্রেনিং পাইছিলাম আর জি ওর বিতে। পাইছিলাম।
এই যে হচ্ছে সেই ট্রেনিং। These dogs are raised from an early age with the animal they will be watching, and eventually these animals becomes the dog's family. This is how they gain their skills. So answer হবে B. এটাই হচ্ছে বেসিক্যালি সেন্টেন্স ইনফরমেশন ম্যাচিং আর লিস্ট অফ হেডিং, এই দুইটার ভিতরে পার্থক্য। লিস্ট অফ হেডিং এ কি হয়, একটা হেডিং যদি একটা প্যাসেজে একবার হয়ে যায় তাহলে দেয়ার ইজ নো ওয়ে ওই হেডিংটা আর অন্য একটা প্যাসেজে হইতে পারবে, নো ওয়ে। বাট ইনফরমেশন ম্যাচিং এ যেটা হয় সেটা হচ্ছে একই ইনফরমেশন একটা প্যারাগ্রাফের ভিতর, মানে সরি মাল্টিপল ইনফরমেশন একটা প্যারাগ্রাফের ভিতর থাকতেই পারে। বুঝতে পারছি? দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সেন্টেন্স ইনফরমেশন ম্যাচিং আর হচ্ছে লিস্ট অফ হেডিং। আর সেন্টেন্স এন্ডিং ম্যাচিংটাও মাল্টিপলও হতে পারে, বাট সেন্টেন্স এন্ডিং ম্যাচিং এ যেটা থাকে সেটা হচ্ছে আপনাকে উপরে কিছু এন্ডিং দেওয়া থাকে, কারণ আপনার যে সেন্টেন্স গুলো দেওয়া থাকে এগুলো হচ্ছে ইনকমপ্লিট। বুঝতে পারছি? এখানে আপনার ওই এন্ডিং গুলো এনে বসাতে হবে, এবং এন্ডিং গুলা কিভাবে থাকবে, প্যারাফ্রেজ আকারে থাকবে। হাতের মোয়া না যে একেবারে পুরো এক্স্যাক্টলি ওইটাই দিয়ে দিবে, তা কিন্তু দিবে না, প্যারাফ্রেজ করে দিবে। জাস্ট আমাকে টেকটিসটা বুঝতে হবে, আর পুরো জিনিস ট্রান্সলেট করা যাবে না। আপনারা কোনো ফেসবুকে বা কোনো ইসে বা ইয়েতে কোনো পোস্ট যদি এরকম কোনো দেখে থাকেন তাহলে দেখবেন যারা 8.5 পাচ্ছে, খেয়াল করে শুনেন, যারা 8 এবং 8.5 পায় যারা, তারা প্রথমেই দেখবেন তাদের যে ইয়েটা লেখে, তাদের যে ডিসক্রিপশনটা লেখে যে তারা কিভাবে প্রিপারেশনটা নিয়েছে, অধিকাংশরই উত্তর হচ্ছে সেলফ প্রিপারেশন নিছি। আপনার এরকম কাউকে দেখছেন কোন একটা ফেসবুকে পোস্ট দিছে যে আমি 8.5 পাইছি আর আমি কোচিং করছি হচ্ছে এই ইনস্টিটিউশনে? এরকম দেখছেন? ওভারঅলই পাইছে না 8.5? ভাইয়া। পাবেন না। এখন আমি আপনি আপনি যদি এখন আস্ক করেন যে ভাই তাহলে ওরা তো কোচিং করতেছে না, তারপর ওরা কিভাবে 8.5টা পাচ্ছে, কিভাবে 8.5টা পায় ওই স্টুডেন্ট, সেটা হচ্ছে বেসিক্যালি আমি আপনাদেরকে শেখাই। কারণ যে আপনাদের যারা আসছেন এখানে, আমরা প্রিটি মাচ অ্যাজিউম করি যে আপনাদের যে স্কিল সেট, এই স্কিল সেটে আপনি যদি সেলফ প্রিপারেশন নেন আপনি 8.5 তো পাবেন না, কারণ ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য ট্যাকটিস, কিভাবে আসলে এটা সলভ করতে হয়। কারণ আপনাদের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে অলওয়েজ গো ফর ট্রান্সলেটিং দ্য হোল থিং। কোশ্চেন ট্রান্সলেট করো, এবং কোশ্চেন ট্রান্সলেট করার পর ওই ওর মানে পাশে যে ইয়েগুলো আছে ইনফরমেশন, এগুলো আবার আহ, ওইগুলার সাথে আবার ইয়ে করো, মানে ট্রান্সলেশনের সাথে মিলাও। এটাই তো আপনার কাজ, আপনি এটাই করেন। এটা করলে যেটা হয়, মানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনি অতিরিক্ত সময় এই ট্রান্সলেশনের পিছনে দিয়ে দিচ্ছেন, এবং এই কারণেই আপনি যদিও বা প্যাসেজ সলভিং এ অনেক ভালো, সময়ের ভিতরে আপনি আসলে ইনফরমেশন বের করতে পারবেন না। সময়ের ভিতরে বের করতে হলে আপনাকে ইজিলি বুঝতে হবে বা প্রেডিক্ট করতে হবে যে আসলে কোন ইনফরমেশন কোথায় থাকতে পারে। প্রথম সেন্টেন্স যেটা হচ্ছে টপিক সেন্টেন্স, এই টপিক সেন্টেন্সটাকে খুব ভালো করে পড়তে হবে। কিভাবে টপিক, এবং মাঝে মাঝে দেখেন কিছু ইনস্ট্যান্স থাকে, সব তো হাতের মোয়া না আপনাকে দেখাই দিবে না। আপনি কিছু কিছু ক্যামব্রিজে যাবেন, দেখবেন যে টপিক সেন্টেন্স পড়ে আগা মাথা গোড়া কিছুই বোঝা যায় না। এরকম আপনারা দেখছেন কিনা? টপিক সেন্টেন্স পড়ে আগা মাথা গোড়া কিছুই বোঝা যায় না, এরকম দেখছেন? আমি তো এখানে দেখালাম যে টপিক সেন্টেন্স পড়ে আপনি সব বুঝে যাচ্ছেন। এরকম অনেক প্যাসেজ আছে দেখছেন না, যে টপিক সেন্টেন্স পড়েও আপনি আগা মাথা গোড়া কিছুই বুঝতেছেন না? অনেক আছে ভাইয়া। অনেক আছে। দ্যাট ইজ ওয়াই, তো এইখানে ওই সিচুয়েশন গুলোতে কি হয় সেটাও আপনাকে আমি শিখাই দিব। কারণ যে আমাদের যে মেইন ফোকাস সেটা হচ্ছে যে প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং। শুধু টপিকটা সলভ করে আপনাকে আমি পাঠাই দিলাম, বললাম যে আপনি আইএলটিএস দেওয়ার জন্য ফুললি প্রিপেয়ার্ড, আপনি গেলেন, যে দেখলেন যে আপনি যা আমার কাছ থেকে দেখে গেছেন শিখে গেছেন তার কিছুই আপনি পেলেন না, সম্পূর্ণ হচ্ছে আপনি মানে অন্য কিছু ডিফারেন্ট কিছু পেয়েছেন, এবং এই ডিফারেন্ট কিছু পাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে লানত করা ছাড়া তো আর উপায় নেই যে আমার ইনস্ট্রাক্টর ছিল উনি আমাকে ভুল গাইডলাইন্স দিছেন। এই ভুল গাইডলাইন্সের কারণে আপনি সাকসেসফুল হতে পারেন নাই। দ্যাট ইজ দ্য অনলি মানে মানে অনলি থিংস দ্যাট ক্যান হ্যাপেন উইথ ইউ। ঠিক আছে? তো this was all about like today's class. I could actually give you other demonstration about the all the modules that we are going to be teaching throughout the period. But I wanted to give you a little demonstration since tomorrow's class will be our first reading class, and that is the starting point of the course as well.
So we're going to be starting a fresh new batch from tomorrow onwards. The class timing is basically starting from 9 p.m. to 10:30. 1.5 hour of course. এবং এই কোর্সটার সাথে আপনারা হচ্ছে 1 মান্থের সাবস্ক্রিপশন ফি পাবেন, ঠিক আছে, যেখানে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে আনলিমিটেড মক টেস্ট দিতে পারবেন, ঠিক আছে, এই কোর্সের সাথে এটা হচ্ছে অ্যাড করা থাকবে। কারো কোনো কোশ্চেন আছে? What about the course fee? Course fee is currently 1,500 and the subscription fee will cost you 1,000, so it's 2,500. And if you make the payment within tomorrow afternoon, then you can get a discount of 500 taka, and that will sums up 2,000 taka for the course and the subscription fee at the same time. এটা মানে এক মাসের কোর্স 1 month course, it's a 1 month course, and that's a 1 month course, and you are gonna get 12 classes for the crash course. Okay, 12 1.5 hour of classes, and also you are going to get 1 hour of problem solving session throughout the month. That is also 12 classes. এটার লেন্থ হচ্ছে 1 hour. So আপনি Bhaiya, how রবি, জি, sorry Bhaiya, sorry for the interruption. So Bhaiya, how many classes for each module we record to 3 classes for complete? each module, 3 Three classes for each module, and you're gonna get 12 separate classes or 12 Okay. separate problem solving sessions. So if you have any problem that you couldn't ask in the class, or after practicing in our websites, or after practicing any module, you're facing some issues that you couldn't tell in the class because the class time is limited. Also, we have a big syllabus to cover. So sometimes we cannot actually answer all of the questions. So what you can actually do, you can come to the problem solving sessions, whatever the question you have, you can ask to the examiner, or no, not the examiner, not the basically the teacher, and he will give you the proper demonstration of how it is being solved. Okay, and also there is an additional offerings for the classes. Whoever is enrolling with the course tomorrow, they will get a language club facility each and every day. 30 day of your course, 30 day constantly you are going to get the service of a language club where a teacher will be there, a dedicated teacher will be there, and you will get the floor to talk, and each and every question that you will be answering, the teacher will give you the evaluation of your talking, and also make you the proper correction where it's basically needed. So this is all about the course and all the other materials related with the course, like the slides that we're going to be teaching for the writing module, for the speaking module, and like for the speaking, all the shortcuts that you can possibly imagine, or all the shortcuts that you could ever expect, that all the things will be provided to you, and all the other materials like vocabulary, idioms and phrases, adverbial phrases, all the things basically that is needed. And all Makkar's recent edition is also going to be available in the website, and you will get the free access there. Okay, so it's a compact package for all of you, whoever is taking or willing to take the preparation within a very short amount of time, like 1 month. এটা পেমেন্ট করার নিয়ম কি? পেমেন্ট করার For the payment, you can make the payment through Bikash. You can just pay. Bikash যে আপনি পে করলেই হবে। আপনি Hey, আমাদের another যে কোনো question. একজন কাউন্সিলরের সাথে আই গেস আমাদের যে কোনো একজন কাউন্সিলর আই গেস আপনাকে মেসেজ করেছে, রাইট? Ji, Bhaiya, another question. Is it possible to take a single module classes? Not a single module classes. We have 1-to-1 sessions for that. One-to-one sessions. So 1-to-1 Bhaiya, for sessions that, for I that. need to contact with the coordinator. Coordinator, yeah, coordinator. যদি if you just contact with the coordinator, because all the people will not going to be liking the fact that we're going to do the single module classes, right? So that's not আমার happening. কেসটা একটু ডিফারেন্ট তো, কজ হচ্ছে ভাইয়া আমার অলরেডি আইএলটিএস আছে 7 নো ব্যান্ড লেস দ্যান 6.5, এবং আমার একটা ফুল ফান্ড স্কলারশিপ আছে কানাডাতে, কিন্তু কিছু প্রবলেমস এর কারণে আমাকে হচ্ছে ডেফার করতে হয়েছে, কিন্তু আমার আইএলটিএস এর মেয়াদটা হচ্ছে 26শে জুন এক্সপায়ার হয়ে যায়। কিন্তু এর আগে আমি ওহো, দিয়েছিলাম হচ্ছে পেপার বেসে, হ্যাঁ।
সো জি, ফর ভিসা আমার এখন আইএলটিএস লাগছে আর কি, হ্যাঁ। বুঝতে পেপার পারছি। বেস আমার আমার হচ্ছে ভাই, আমি যখন মক টেস্ট দিয়েছি তখন শুধু আমার রিডিং এই দেখে আমি 6-এ আটকে আছি, হ্যাঁ। আর সবগুলোতে আমি 7.5 এরকম করে পাচ্ছি। সো দ্যাটস ওয়াই আই এম আস্কিং যে ইজ ইট পসিবল টু টেক আ সিঙ্গেল মডিউল? Yeah, definitely. And what do you think about me? Am I being able to uplift your score a bit? Definitely, you are quite good. All right. Thanks for the compliment. You can contact with the counselor. They will definitely give you the proper solution, whatever is necessary. And whoever is willing to take the course, then you can actually make the payment from, within tomorrow. Then you can get a discount. I'm again telling you that the course fee is 2,500 with the subscription fee for 1 month. And if you just count the classes, 12 classes for the crash course, 1.5 hours of length, and 1 hour of problem solving session, like the alternative days. রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে আপনাদের ক্র্যাশ কোর্স ক্লাস, আর শনি সোম বুধ হচ্ছে প্রবলেম সলভিং সেশন 7:30 থেকে সন্ধ্যায়। এবং আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাবটা হয় এটা হচ্ছে বিকাল 5টায়, ইচ অ্যান্ড এভরি ডে। ইউ ক্যান পার্টিসিপেট দেয়ার। অ্যান্ড ওইখানে বেসিক্যালি আপনার যদি কোনো পার্টিকুলার প্রবলেম থাকে যেটা হ্যাঁ আপনার তখনই দরকার, আপনি সেটাও ওইখানে আস্ক করতে পারবেন। ঠিক আছে? দ্যাটস হাউ ইট ইজ বেসিক্যালি। And hopefully I could actually tell you a bit more about the course, but unfortunately, like I was actually focusing on to teach you something which actually can give you some lesson or some benefit out of the class, because many people complain that you guys always talk about your offerings and blah blah blah. You don't focus on teachings and stuff like that. So we thought that let's try this method. Let's see how it works. So anything I can answer for you? Anyone? Anyone have any particular question that I can answer? অ্যানাদার থিং ভাইয়া, এই যে আমরা যে হচ্ছে প্র্যাকটিসের জন্য যে হচ্ছে রিসোর্সেস গুলো এক্সপ্লোর করব, সেগুলো কি একদমই হচ্ছে আমরা রিয়েল টাইম এক্সামের মতো ফিচার্ড, ওয়েল ফিচার্ড কিনা? হ্যাঁ, রিয়েল টাইম এক্সামের জন্য ভিপার, এবং আপনাদের জন্য যেটা সব থেকে বেনিফিটেড, মানে আপনাদের সব থেকে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এই যে রিসেন্ট টেস্ট। যারা প্রিমিয়াম সেগমেন্টে ইয়ে করবেন তারা এই রিসেন্ট টেস্ট সেগমেন্টটা পাবেন। এই আপনাদের রিসেন্ট আইডিবি ব্রিটিশ কাউন্সিলের যে এক্সামগুলো হচ্ছে সেই কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। এই রিসেন্ট টেস্টগুলো আপনার অ্যাকচুয়াল এক্সামের মতো করে দিতে পারবেন। ইউ জাস্ট গো টু টেক দ্য টেস্ট, এই যে হচ্ছে এভাবে ইন্টারফেসটা ওপেন হবে অ্যান্ড এইভাবে প্যাসেজ থাকবে, আপনি প্যাসেজগুলো কমপ্লিট করবেন অ্যান্ড আপনি এটা সাবমিট করার সাথে সাথে ইউ উইল গেট ইনস্ট্যান্ট ব্যান স্কোর অ্যাজ ওয়েল, জাস্ট লাইক এ মক ইউ আর পার্টিসিপেটিং। ঠিক আছে? এইটা হচ্ছে আপনাদের জন্য সব থেকে বেনিফিটেড। এবং আমাদের স্পেশাল প্রিমিয়াম সেগমেন্টে, আপনি যখন প্রিমিয়াম সেগমেন্টে যাবেন আপনার জন্য আউটসাইড অফ ক্যামব্রিজও আছে। ক্যামব্রিজ তো 1 থেকে 20 পর্যন্ত আছেই, দেখেন এখানে ক্যামব্রিজ 1 থেকে 20 পর্যন্ত আছে। আর এখানে হচ্ছে প্রিমিয়াম যেটা আছে, প্রিমিয়ামটা হচ্ছে আপনার এই যে প্রিমিয়াম লিসেনিং টেস্ট, এখানে প্রিমিয়াম লিসেনিং টেস্ট আছে। এই টেস্টগুলো আপনারা দিতে পারবেন। এগুলো হচ্ছে একটু বিট ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া, যেটা হচ্ছে একটু ডিফিকাল্ট দেন দ্য ক্যামব্রিজ ওয়ান। সো এটা আপনার কনফিডেন্স থেকে শুরু করে বাদবাকি যা কিছু আছে এটা বাড়াতে সাহায্য করবে। ঠিক আছে? অ্যান্ড ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন ইউ উইল গেট দ্য এক্সপ্লেনেশন অ্যাজ ওয়েল। আপনি যখন রিডিং এ যাবেন, আপনি রিডিং এর যদি কোনো প্যাসেজে যান, ঠিক আছে, আপনি মনে করেন যদি রিডিং এর যে কোনো প্যাসেজে যদি যান, তাহলে এই যে আপনি যদি এখানে যান, এখানে গেলে এই প্যাসেজের আপনি এক্সপ্লেনেশন সহ পাবেন। এই যে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, এখানে লোকেশন দেওয়া আছে, কোন লোকেশনে বা কোন প্যাসেজের কোন জায়গায় আসলে অ্যান্সারটা আছে সেটা এই যে হাইলাইট করে দেওয়া আছে। আর আপনি যদি এক্সপ্লেনেশন চান, ইফ ইউ ক্লিক অন এক্সপ্লেনেশন, এখানে এক্সপ্লেনেশনটাও শো করবে। ঠিক আছে? সো এগুলা সব কোর্সের সাথে ইনক্লুডেড। ঠিক আছে? So anyone have any particular questions that I can answer, or we can hop off? Well, I believe I was being able to answer all the questions. So thank you guys. Thank you everyone, whoever joined the session.
আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে, অ্যান্ড যারা কোর্সে এনরোল হতে চান, মেক শিওর ইউ কন্ট্যাক্ট উইথ ইয়ার কাউন্সিলর, দে উইল গিভ ইউ দ্য হেল্প।
নাম কিছু অ্যাড করে দেন 14টা কমপ্লিট করে আবার আমি আলাদা টেস্ট অ্যাড করবো এক্ষেত্রে দুইটা আমাদের দুইটা প্যারা দিয়ে মানে দুইটা হয়ে গেল শেষ ছিল